আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট ছোট বাচ্চারা, আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই থেকে অধ্যায় 12 নিয়ে আমরা পড়ালেখা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা আমাদেরকে আসলে ভালো মতো জানতে হবে, কারণ তোমরা হলে বর্তমান যুগের বাচ্চা, যাদের যেই যুগটাতে আসলে আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু করতে পারছি, বা যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে উন্নতি হয়েছে যেই যুগটাতে। তো চলো আমরা এই অধ্যায়টা নিয়ে জানি। এখানে আমি বোঝানোর চেষ্টা করব পুরোটা অধ্যায়, এবং তোমাদের যে এক্সারসাইজ পার্টটা আছে সেটা সমাধান করে দেব ইনশাআল্লাহ। কি বলেছে প্রথমে? আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তথ্য ব্যবহার করে আমরা জীবনধারায় পরিবর্তন আনি। আমাদের কখন কি করতে হবে তা ঠিক করতে পারি। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন কি বলেছে, আমাদের কখন কি করতে হবে তাও ঠিক করতে পারি। তো কিভাবে ঠিক করতে পারি? যেমন ধরো, আজকে সকালে যখন তুমি স্কুলে যাচ্ছ, তখন তোমার বাবা অথবা মা ওয়েদার ফোরকাস্টে দেখতে পেয়েছেন যে স্কুল যখন ছুটি হবে তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি হবে বলতো? তুমি কিন্তু সেটার জন্য প্রস্তুতি নিয়ে বের হবে, যেমন ছাতা নিয়ে বের হবে, অথবা তোমার কাছে যদি রেইনকোট থাকে তুমি সেটা পরে বের হবে। মোট কথা, তুমি সেটার জন্য প্রস্তুত হয়ে বের হবে। তাহলে এই লাইনটাই বুঝিয়েছে যে আমাদের কখন কি করতে হবে তাও ঠিক করতে পারি। এই যে এটা তো কিভাবে জানতে পেরেছো তুমি? তথ্য প্রযুক্তির উন্নতির জন্য অবশ্যই জানতে পেরেছো, তাই না? এনশিয়েন্ট আমলে কিন্তু মানুষজন এভাবে জানতে পারতো না। আচ্ছা, তথ্য সৃষ্টি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহার, এই সবকিছু মিলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা, বুঝলাম আমরা। এরপরে কি বলেছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলা হয়। আচ্ছা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে। আচ্ছা, তোমাদেরকে তো এটা বললাম না যে আইসিটি যে বলা হয়, বললো কাকে বলা হয়? তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বলা হয়। তাহলে আইসিটি কেন বলা হয়? তথ্য ইংলিশ হলো ইনফরমেশন, যোগাযোগ হলো কমিউনিকেশন, আর প্রযুক্তি হলো টেকনোলজি। তাহলে এই তথ্যর আই, যোগাযোগের কমিউনিকেশনের সি, আর প্রযুক্তি টেকনোলজির টি, এই তিনটাকে একসাথ করে আইসিটি বলা হচ্ছে। আচ্ছা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে। এটি ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও কৃষিতে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। বিভিন্ন ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রয়েছে, যেমন কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, টিভি, রেডিও, ক্যামেরা ইত্যাদি। নিচের ছবিতে একটি ঘরের বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। জিনিসগুলো থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগুলো খুঁজে বের করি। আচ্ছা, দেখো সবই কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অংশ। এই যে প্রিন্টার, এই যে কম্পিউটার, এই যে তোমার কিবোর্ড, ল্যাপটপ, ক্যালকুলেটর, প্রবাবলি এটা একটা আইপ্যাড অর সামথিং হবে, টেলিভিশন, তারপরে এই যে প্রিন্টিং মেশিন, সবকিছুই কিন্তু তথ্য এবং প্রযুক্তিরই একটা অংশ। এই যে টেলিফোন। আচ্ছা, তথ্য প্রযুক্তির উন্নয়ন। আচ্ছা, কি মনে হয় তথ্য প্রযুক্তি কি রাতারাতি আজকে যে পর্যায়ে চলে আসছে যে আমার বাসায় এসে আমার বন্ধুর সাথে কথা বলতে ইচ্ছা করছে, অথবা বাড়িতে দাদা দাদি অথবা নানা নানির সাথে কথা বলতে ইচ্ছা করছে, প্রথমেই কি আসলে এরকম আবিষ্কার হয়েছিল? না, এরকম তো আবিষ্কার হয়নি, তাই না? তো এটা ধাপে ধাপে এটার বিকাশ ঘটেছে। আচ্ছা, এই ছকে কি বলেছে? যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি, এগুলোর নাম লিখতে বলেছে। তো এখানে আমরা কি কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি, প্রথমটাতে আমরা দিতে পারি টেলিগ্রাফ, তারপরে আমরা দিতে পারি টেলিফোন, তারপরে আমরা দিতে পারি টেলিভিশন, তারপর আমরা দিতে পারি রেডিও, ইন্টারনেট, এগুলো দিতে পারি। আর তথ্য সংরক্ষণ আমরা প্রযুক্তি, এগুলো বইয়ের পরের দিকে আছে তো তাই লিখে দিলাম না, মুখে বলে দিচ্ছি। সংরক্ষণ প্রযুক্তির মধ্যে আমরা কিভাবে দিতে পারি?
যে আমরা কাগজে লিখে সংরক্ষণ করতে পারি, তারপরে হলো আমরা ভিডিও চিত্রের মাধ্যমে সংরক্ষণ করতে পারি, টেপ রেকর্ডারের মাধ্যমে সংরক্ষণ করতে পারি, তারপরে ডিভিডি, সিডি প্লেয়ার, পেন ড্রাইভ, এগুলোর মাধ্যমে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি। আচ্ছা, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যেমন যোগাযোগ প্রযুক্তি ও তথ্য সংরক্ষণ প্রযুক্তি। আমি যখন ভিডিওটা করছি তোমাদের বাইরে হলো প্রচুর বৃষ্টি হচ্ছে এবং প্রচুর বজ্রপাত হচ্ছে, আমি জানি না ভিডিওতে আসলে সাউন্ডগুলো যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে কি বলেছে যে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। কারা করেছে? মানুষ করেছে, এবং এই প্রযুক্তিটাকে দুটা ভাগে ভাগ করা যায়, যেমন যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তি মানে কি? আমি একজন মানুষ আরেকজনের সাথে কিভাবে যোগাযোগ করবে, সেটা টেলিফোন, টেলিগ্রাফ, তারপর ভিডিও কল, তারপরে হলো যে চিঠি লেখা, বিভিন্ন মাধ্যমেই হতে পারে। আর তথ্য সংরক্ষণ মানে কি? এই যে আমার কাছে এই তথ্যটা আছে, এটা আমি কোথাও সংরক্ষণ করতে যাচ্ছি। যেমন খুব সিম্পলি ভাবো যে টিভিতে যে নিউজ হচ্ছে, হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু কিভাবে থেকে যাচ্ছে। যেমন তুমি যদি এখন চাও, তুমি 1971 সালের কিছু ভিডিও কিন্তু তুমি চাইলেই নেটে সার্চ দিলে দেখতে পারবে। কিভাবে দেখতে পাচ্ছ? কারণ তখন সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে বলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন কি যোগাযোগ প্রযুক্তির বিকাশ? যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে 1000 বছর আগে। তখন ধোঁয়ার সংকেত পাঠিয়ে ও ঢোল বাজিয়ে মানুষ যোগাযোগ করত। আচ্ছা, তার মানে কি? ধরো একটা এলাকায় ডাকাতের আক্রমণ হয়েছে। তখন তো এই যুগের মতো টেলিফোন, টেলিগ্রাফ এত সহজলভ্য ছিল না। তো তারা একটা বিপদ সংকেত অথবা তারা কোনো একটা সংকেত পাশের এলাকায় দিতে চাচ্ছে, যে তাদেরকে বাঁচানোর জন্য অথবা কোনো একটা ভালো খবরই দিতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন কথা হলো যে তাহলে এটাকে কিভাবে করতো? এই যে তখন তারা ওখানে এরকম একটা মানে ধোঁয়া তৈরি করতো, কিছু পুড়িয়ে যখন অনেক ধোঁয়া উঠতে থাকবে, তখন পাশের এলাকার মানুষজন বুঝতে পারবে যে ওই এলাকায় ওই এলাকা থেকে কোনো একটা সংকেত পাঠানো হয়েছে। অথবা জোরে জোরে ঢোল বাজাতো, তাহলে ঢোলের আওয়াজ শুনে পাশের এলাকা বা পাশের বাড়ির মানুষজন এগিয়ে আসতো। তথ্য যোগাযোগের পরবর্তী ধাপে চিঠিপত্র আদান প্রদান, সংবাদপত্রের প্রচলন, বই ও গবেষণা পত্রিকা ইত্যাদির মাধ্যমে মানুষ তথ্য বিনিময় করত। আচ্ছা, এরপরে প্রথম ধাপটা কি ছিল? তাহলে প্রথম ধাপটা ছিল, আমরা মাথায় ঢুকিয়ে ফেলি, প্রথম ধাপটা ছিল হলো এই যে ধোঁয়ার সংকেত পাঠিয়ে ও ঢোল বাজিয়ে, এটা হলো আমাদের 1 নাম্বার ওয়ে। সেকেন্ড ওয়ে কি ছিল? সেকেন্ড ওয়ে ছিল যে চিঠিপত্র আদান প্রদান, সংবাদপত্রের প্রচলন, বই ও গবেষণাপত্র ইত্যাদি। তাহলে এটাকে আমি মার্ক করে দিই, এটা ছিল সেকেন্ড ওয়ে। আধুনিককালে যোগাযোগের জন্য ব্যারন সেলিং 1832 সালে টেলিগ্রাফ আবিষ্কার করেন। আচ্ছা, তার মানে এরপরে কি হলো? টেলিগ্রাফ আবিষ্কৃত হলো। টেলিগ্রাফ হলো আমাদের তৃতীয় ওয়ে। এরপরে স্যামুয়েল মোর্স নামে একজন বিজ্ঞানী 1837 সালে তারের মধ্য দিয়ে সফলভাবে সংকেত পাঠাতে পারলেন। এরপরেরটা কি? এরপরে হলো তারের মাধ্যমে সংকেত পাঠানো, এটা হলো 4 নাম্বার আমাদের। এরপর কি? দূরের মানুষের সাথে সরাসরি কথা বলার জন্য 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। এই যে পঞ্চম ধাপে গিয়ে কি হলো? টেলিফোন আসলো। সেটা কে করলেন? আলেকজান্ডার গ্রাহাম বেল, উনি টেলিফোন আবিষ্কার করলেন 1876 সালে। এরপরে কি হলো? এরপর রেডিও ও তার উপর টেলিভিশন আবিষ্কার হয়েছে। 6 নাম্বার ধাপে হয়েছে হলো রেডিও, এবং 7 নাম্বার ধাপে হয়েছে হলো টেলিভিশন। এছাড়াও বর্তমানে যোগাযোগের জন্য অন্যান্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। তাহলে কম্পিউটার কোন ধাপে আসছে? 8ম ধাপে। আচ্ছা, তথ্য সংরক্ষণ প্রযুক্তির
বিকাশ। আচ্ছা, প্রাচীনকালে মানুষ কি করত? গুহার দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করত। আচ্ছা, গুহার দেয়ালে বিভিন্ন ছবি এঁকে রেখে দিত, যেটা আসলে যুগ যুগ ধরে থাকছে এবং সেভাবে তারা তথ্য সংরক্ষণ করছে। আরেকটা পদ্ধতি ছিল হলো লিথোগ্রাফ। লিথোগ্রাফটা অ্যাকচুয়ালি এটা একটা প্রিন্টিং প্রসেস বা মুদ্রণ পদ্ধতি, এবং এই টেকনোলজিটা ব্যবহার করা হতো হলো যে পানি এবং তেল এই দুটো কিন্তু মিশে না। এই যে মিশতেছে না, এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে লিথোগ্রাফের মতো একটা প্রিন্টিং একটা পদ্ধতি ছিল, যেটার মাধ্যমে তারা তথ্য সংরক্ষণ করে রাখতো। আচ্ছা, ছাপাখানা আবিষ্কারের ফলে মানুষ অনেক তথ্য বইতে ছাপিয়ে সংরক্ষণ করতে শুরু করে। বর্তমানে মানুষ তথ্য সংরক্ষণের জন্য ক্যামেরা, টেপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করছেন। সেটাই, এখন তো আমরা কত রকম ওয়েই ব্যবহার করছি। তথ্যের ব্যবহার, প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্যের পরিমাণ খুব দ্রুত বাড়ছে, তাই আমাদের জীবনে তথ্যের যথাযথ ব্যবহার করতে হবে। তথ্যের যথাযথ ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। আচ্ছা, নিচে এগুলোর ধাপ নিয়ে আমরা জানবো। 1 নাম্বার ধাপ, কোন বিষয়ের তথ্য প্রয়োজন তা নির্দিষ্ট করা। কি বুঝিয়েছে এখানে? আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় প্রচুর তথ্যের প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে সংবাদ, আবহাওয়া, খেলাধুলা, বিভিন্ন ঘটনা, উন্নত চিন্তাধারা বা মানুষের জীবনের অভিজ্ঞতা ইত্যাদি সম্পর্কিত তথ্য। আচ্ছা, তার মানে কি আমাকে আগে নির্ধারণ করতে হবে আমি কোন বিষয়ে তথ্য জানতে চাই। হ্যাঁ, আমি তথ্য জানতে চাই, কিন্তু সেটার বিষয়টা কি? সেটা আবহাওয়া হতে পারে, পড়ালেখা হতে পারে, কারো জীবনী হতে পারে, কোনো স্কুল সম্পর্কে বা কোনো ইনস্টিটিউট সম্পর্কে তথ্য হতে পারে। তার মানে কি আমাকে প্রথমে নির্ধারণ করতে হবে যে আসলে আমি কি সম্পর্কে জানতে চাচ্ছি। দেখো, যে তোমাদের মতো দুটো বাচ্চা আছে, কি বলছে? আমি আজকে আবহাওয়ার খবর জানতে চাই। আর সে কি বলছে? আমি বাংলাদেশ ক্রিকেট ম্যাচের তারিখ জানতে চাই। এক্স্যাক্টলি, তার মানে দেখো সে ক্রিকেটের তারিখ জানতে চাচ্ছে, এটাও কিন্তু একটা তথ্য জানা, তাই না? ধাপ নাম্বার 2 কি আছে? তথ্যের উৎস ও সংগ্রহের উপায় নির্ধারণ। আমাদের অবশ্যই প্রয়োজনীয় তথ্যের উদ্দেশ্য ও তা সংগ্রহের উপায় নির্ধারণ করতে হবে। আচ্ছা, তাহলে এটা কিভাবে করা যেতে পারে? পর্যবেক্ষণের মাধ্যমে সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তথ্যের বিভিন্ন উৎস রয়েছে, যেমন জনসাধারণ, সংবাদপত্র, বই, রেডিও, টিভি, ইন্টারনেট। আচ্ছা, তার মানে সেকেন্ড পয়েন্ট কি? যে আমি কোথা থেকে, প্রথমে তো আমি ঠিক করলাম যে আমি কি সম্পর্কে জানবো, মানে তোমরা ধরো আমি আবহাওয়ার ব্যাপারেই বললাম, হ্যাঁ, কি সম্পর্কে জানবো? আমি আবহাওয়া সম্পর্কে জানতে চাচ্ছি। তাহলে সেকেন্ড ধাপে আমাকে জানতে হবে যে এই আবহাওয়া সম্পর্কে আমি কোথা থেকে জানতে পারবো এবং কিভাবে আমি তথ্যটা বের করব। তাহলে এটা আমি মানুষকে জিজ্ঞেস করতে পারি, আমি পর্যবেক্ষণ করে আকাশ পর্যবেক্ষণ করতে পারি। তাছাড়া যে সংবাদপত্রে দেখি তো আজকে ওয়েদার কোনো ফোরকাস্ট আছে কিনা, অথবা ইন্টারনেটে আছে কি বলছে যে কেমন থাকতে পারে। তো এইটা হলো আমাদের তথ্যের উৎস এবং সংগ্রহের পদ্ধতি, যেটা সেটা। আচ্ছা, এরপরে আমরা তথ্য সংগ্রহ নিয়ে জানবো। হ্যাঁ, প্রয়োজনীয় তথ্যটি নির্ভরযোগ্য উৎস থেকে ও সর্বোত্তম উপায়ে সংগ্রহ করতে হবে। ওয়েল, এই কথা কেন বলা হয়েছে? যেমন ধরো এই যে আবহাওয়ার ব্যাপারেই বলি, যে আমাকে মানে আবহাওয়া অধিদপ্তরের যে আসল ওয়েবসাইট অথবা নিউজ পেপার, মানে যথাযথ মাধ্যম থেকে জানতে হবে। আমি নিউজ, যেহেতু এখন প্রযুক্তি যখন এগিয়ে যায়, যে কোনো কিছু যখন হবে সেটার অ্যাডভান্টেজের পাশাপাশি ডিসঅ্যাডভান্টেজও থাকবে। বিভিন্ন রকম ফেক নিউজ থাকে, বিভিন্ন রকম ভুল তথ্য থাকে। হ্যাঁ, তো আমাদেরকে আসলে নির্ভরযোগ্য উৎস থেকে সেটা সংগ্রহ করতে হবে এবং সর্বোত্তম, সবচেয়ে ভালো উপায়ে সেটা সংগ্রহ করতে হবে। তথ্যটি সংগ্রহের সময় অবশ্যই তা সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, মানে তথ্য সংগ্রহ করে রেখে দিলেই তো হবে না, এটাকে সংরক্ষণ করতে হবে। তো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? আমরা নোট বই বা কাগজে লিখে তথ্য সংরক্ষণ করতে পারি। আবার বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি, যেমন ক্যামেরা, সিডি, ডিভিডি ইত্যাদি ব্যবহার করেও তথ্য সংরক্ষণ করা যায়।
বাচ্চাটা কি বলছে, কোথা থেকে এবং কিভাবে আবহাওয়া সম্পর্কিত তথ্যটি পেতে পারি? মেয়েটা বলছে তুমি বিভিন্ন গণমাধ্যম যেমন রেডিও বা টিভির মাধ্যমে তথ্যটি পেতে পারো। সো এটা হলো অথেন্টিক সোর্স। এখন ধরো আমার মন চাইলো আমি এক জায়গায় গিয়ে বললাম যে না আজকে তো বৃষ্টি হবে না, আজকে প্রচন্ড গরম পড়বে, কিন্তু এটার আমার কাছে কোনো পর্যাপ্ত ভালো উৎস নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমার তথ্যটা ভ্যালিড হলো না। ঠিক আছে। 4 নাম্বার কি, তথ্য বিনিময়। তথ্য বিনিময়ের পূর্বে সংরক্ষিত তথ্য সুন্দরভাবে সাজাতে হবে। তথ্য বিনিময়ের সময় কোন তথ্যটি বিনিময় করতে চাচ্ছি এবং তা সঠিকভাবে বিনিময় করছি কিনা সে বিষয়ে অধিক মনোযোগী হতে হবে। আচ্ছা, এখানে একটা ফর্ম দিয়েছে, তোমাদেরকে তথ্য সংগ্রহ ফর্ম ফিল আপ করতে বলেছে। যেমন ধরো যে ধরনের তথ্য সংগ্রহ করব, তুমি চাইলে যে কোনো একটা লিখতে পারো, আবহাওয়ার খবর লিখতে পারো। যেভাবে তথ্য সংগ্রহ করব সেটা আমি দিতে পারি যে সরাসরি রেডিও অথবা টেলিভিশনের মাধ্যমে অথবা পত্রিকার মাধ্যমে। সরি, এটা তো যেখান থেকে হবে হলো যে সংবাদপত্র অথবা টিভি অথবা ইন্টারনেট। হ্যাঁ, আর যেভাবে সংরক্ষণ করতে পারি আমরা সেটা হলো পর্যবেক্ষণের মাধ্যমে করতে পারি, এটা আমি বলতে পারি। আর সংগ্রহিত তথ্য কিভাবে লিখতে পারি যে আজকের আবহাওয়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32°C এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24°C, এরকম করে লিখতে পারি। অথবা আজকে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম করে লিখতে পারি। আচ্ছা, এরপরে কি? এরপরে তো অনুশীলনী। আচ্ছা, তো চলো অনুশীলনী পড়ি। যারা এতক্ষণ পুরোটা মনোযোগ দিয়ে শুনেছ তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। শূন্যস্থান পূরণ। আমাদের জীবনকে সহজ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। গুহার দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে মানুষ তথ্য সংরক্ষণ করত। তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তথ্যের বিনিময়। কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি? অবশ্যই ইন্টারনেট। ইন্টারনেট না থাকলে আজকে কি আমি এই মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাতে পারতাম? কখনোই পারতাম না। তখন আমাদেরকে আবার ক্লাসের মতো বেঞ্চ নিয়ে বোর্ড নিয়ে বসতে হতো। যদিও সেটা আমার খুবই 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 পছন্দের যে আমার সামনে অনেকগুলো একঝাঁক বাচ্চা থাকবে, তাদেরকে আমি মন দিয়ে পড়াবো, একদম কিচিরমিচির হবে রুমের মধ্যে, পাখিদের মতো কিচিরমিচির করে পড়াবো, তারা সুন্দর করে লক্ষ্মী বাচ্চার মতো পড়বে। এটা আমার খুব শখ। দেখা যাক যদি কখনো আল্লাহ চায়, ইনশাআল্লাহ হবে। আচ্ছা, তোমার বন্ধুর অভিজ্ঞতার তথ্য সংগ্রহের সর্বোত্তম উপায় কোনটি? বন্ধুকে জিজ্ঞেস করা। প্রাচীনকালে মানুষ তথ্য সংরক্ষণ করত কিভাবে? ছবি এঁকে। ওই যে বলেছে না, গুহার দেয়ালে ছবি এঁকে। আচ্ছা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন 4টি ক্ষেত্রের নাম লিখো। আচ্ছা, এটা তো সংক্ষিপ্ত, আমি একটু বড় করে বোঝানোর জন্য লিখেছি। এবং এখানে আসলে লেখার পারপাসটা হলো যারা ছোট করে লিখতে চাও তাদেরকেও বলে দিব যে কিভাবে লিখবে, যারা বড় করে লিখতে চাও সেটা তো লেখাই আছে। তো এটা আসলে স্কুল ভেদে ব্যাপারগুলো তারতম্য হয়। কোনো কোনো স্কুল চায় যে তুমি বড় করে লিখবে যেহেতু তুমি বড় ক্লাসে উঠছো, আর কোনো কোনো স্কুল সংক্ষিপ্তকে সংক্ষিপ্তের মতো রাখলেও সেটাতে তেমন কিছু একটা মানে মার্কিং এর উপরে সেটার প্রভাব পড়ে না। আচ্ছা, উত্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এর মাধ্যমে কাজ দ্রুত, সহজ ও সঠিকভাবে করা সম্ভব হয়। 4টি প্রধান ক্ষেত্র হলো ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, কৃষি। যেহেতু 4টা নাম বলতে বলেছে তোমরা শুধু নাম বললেও হবে, আর তোমরা যদি চাও ভিতরে এক লাইন লিখে দিবে তাহলে লিখে দিতে পারো। কি লিখবে? ব্যবসায়ীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে লেনদেন, অনলাইন বাণিজ্য, হিসাব নিকাশ ও পণ্য প্রচারণা চালায়। শিক্ষার্থীরা কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও অনলাইন ক্লাসের মাধ্যমে জ্ঞান অর্জন করছে। চিকিৎসা, ডাক্তাররা অনলাইনে রোগ নির্ণয়, টেলিমেডিসিন ও প্রেসক্রিপশন ব্যবহার করছেন। প্রেসক্রিপশন মানে হলো ইলেকট্রনিক প্রেসক্রিপশন, তার মানে হাতে প্রেসক্রিপশনটা না লিখে কম্পিউটারে কোনো একটা অ্যাপস এর মাধ্যমে তোমার প্রেসক্রিপশনটা টাইপ করে পরবর্তীতে প্রিন্ট করে দেওয়া। আর কৃষিকাজে কি ব্যবহার হচ্ছে? কৃষকরা আবহাওয়ার খবর, সার ও বীজের তথ্য আধুনিক কৃষি প্রযুক্তি, ইন্টারনেট ও মোবাইলের মাধ্যমে জানতে পারছে। তথ্য বিনিময়ের সময় কোন কোন বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে?
তথ্য বিনিময় একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সঠিকভাবে তথ্য আদান প্রদান না হলে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই কিছু বিষয়ে মনোযোগী হতে হয়। কি কি? তথ্য সাজানো, কোন তথ্য কাকে দেওয়া হবে তা আগে সুন্দরভাবে সাজাতে হবে। তথ্যের যথার্থতা, বিনিময়ের আগে নিশ্চিত হতে হবে যে তথ্য সঠিক ও নির্ভরযোগ্য। তথ্যের উদ্দেশ্য, কোনো তথ্য কেন দেওয়া হচ্ছে তা পরিষ্কারভাবে বুঝতে হবে। আচ্ছা, সঠিকভাবে উপস্থাপন, তথ্য যেন সঠিকভাবে ও সহজ ভাষায় দেওয়া হয়, যাতে তথ্য যেন স্পষ্টভাবে এবং সহজ ভাষায় দেওয়া হয় যাতে অন্যরা সহজে বুঝতে পারে। আর বিনিময়ের মাধ্যম নির্বাচন, এখন এটা তুমি কিভাবে মৌখিকভাবে বলবে না লিখিত, টেলিফোন, ইন্টারনেট বা অন্য মাধ্যমে বিনিময় করা হবে তা নির্ধারণ করতে হবে। আচ্ছা, তথ্যের 4টি উৎসের নাম লিখো। এখানেও সেম, তোমরা চাইলে 4টি নাম লিখে দিতে পারো আর চাইলে ভেতরে 1 লাইন করে দিতে পারো। তথ্য সংগ্রহ করা যায় নানা উৎস থেকে। এর মধ্যে 4টি প্রধান উৎস হলো সংবাদপত্র, দৈনন্দিন ঘটনা, রাজনীতি, খেলাধুলা ও আবহাওয়ার তথ্য পাওয়া যায়। বই, শিক্ষামূলক ও গবেষণামূলক তথ্যের নির্ভরযোগ্য উৎস। রেডিও, সহজ ও সাশ্রয়ী মাধ্যম, বিশেষত দূরবর্তী এলাকায় তথ্য পাওয়ার উপায়। ইন্টারনেট, আধুনিক যুগে সবচেয়ে দ্রুত ও বহুল ব্যবহৃত তথ্যের উৎস, যেখানে সব ধরনের তথ্য পাওয়া যায়। এছাড়া টেলিভিশন, মানুষকে জিজ্ঞাসা করা, পর্যবেক্ষণ ইত্যাদিও তথ্য সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস। বর্ণনামূলক প্রশ্ন, তথ্যের যথাযথ ব্যবহারের 4টি ধাপ ব্যাখ্যা করো। তথ্যকে সঠিকভাবে ব্যবহার করতে হলে 4টি ধাপ অনুসরণ করতে হয়। ধাপ নাম্বার 1, প্রয়োজন নির্ধারণ, কোন বিষয়ে তথ্য দরকার তা আগে নির্দিষ্ট করতে হয়, যেমন আবহাওয়ার খবর, খেলাধুলা, স্বাস্থ্য বিষয়ক তথ্য ইত্যাদি। 2 নম্বর ধাপে আছে তথ্যের উৎস ও সংগ্রহের উপায় নির্ণয়, তথ্য কোথা থেকে পাওয়া যাবে এবং কিভাবে সংগ্রহ করতে হবে তা ঠিক করতে হয়। পর্যবেক্ষণ ও মানুষকে জিজ্ঞাসা করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তথ্যের বিভিন্ন উৎস হলো সংবাদপত্র, বই, টিভি, রেডিও বা ইন্টারনেট। 3 নম্বর ধাপ তথ্য সংগ্রহ। আচ্ছা, নির্ভরযোগ্য উৎস থেকে এবং সর্বোত্তম উপায়ে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহের সময় সেটি সংরক্ষণ করাও জরুরি। বিভিন্নভাবে তথ্য সংরক্ষণ করা যায়, যেমন নোটবই বা কাগজে লেখা, ক্যামেরা, সিডি, ডিভিডিতে সংরক্ষণ করা। 4 নম্বর ধাপ কি? তথ্য বিনিময়। তথ্য অন্যের সাথে শেয়ার করার আগে তা সুন্দরভাবে সাজাতে হয়। বিনিময়ের সময় কোন তথ্য শেয়ার করছে এবং তা সঠিকভাবে বিনিময় হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। কিভাবে তথ্য সংরক্ষণ করা যায় তা ব্যাখ্যা করো। তথ্য সংরক্ষণ হলো ভবিষ্যতের জন্য তথ্যকে সঠিকভাবে রাখা। প্রাচীনকালে মানুষ গুহার দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করত। লিখন পদ্ধতি আবিষ্কারের পর কাগজে লিখে তথ্য রাখা হতো। ছাপাখানার আবিষ্কারের ফলে বইয়ের মাধ্যমে অনেক তথ্য সংরক্ষণ করা সম্ভব হয়েছে। তথ্য সংরক্ষণের আধুনিক উপায়গুলো হলো ক্যামেরা দিয়ে ছবি তুলে ও ভিডিও করে তা সংরক্ষণ করা যায়, কাগজে লিখে অথবা কম্পিউটারে টাইপ করে অথবা ছাপাখানায় ছেপে তথ্য সংরক্ষণ করা যায়, টেপ রেকর্ডার ও ভিডিও রেকর্ডার ব্যবহার করা, কম্পিউটার, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা যায়। তথ্য সংরক্ষণ করলে তা ভবিষ্যতে সহজে খুঁজে পাওয়া যায় এবং অন্যের সাথে ব্যবহার করা যায়। আচ্ছা, আমাদের এরপরে আর একটা জিনিসই আছে, সেটা হলো মিলকরণ, ডান পাশ এবং বাম পাশের মিলকরণ। যোগাযোগ প্রযুক্তি, সেটা কি? যোগাযোগ প্রযুক্তি হলো টেলিফোন। সংরক্ষণ, তথ্য সংরক্ষণ কিভাবে করতে পারছি? ক্যামেরার মাধ্যমে। তথ্যের উৎস টেলিভিশন। আর তথ্য সংগ্রহের একটি উপায় পর্যবেক্ষণ। আচ্ছা, তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই অধ্যায়টা ভালো মতোই হয়ে গেছে। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে এবং আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে অনুপ্রাণিত করবে।
আল্লাহ হাফেজ।